ক্যাপিটাল গেইনস বা মূলধনী লাভ এই শব্দগুলো শুনলেই মনে হয় না জানি কত জটিল সব নিয়মকানুন, কিন্তু আসলে কি তাই? চলুন আজ আমরা এই ব্যাপারটার একদম ভেতরে ঢুকে দেখব কিভাবে পুরো হিসেবটা কাজ করে। আচ্ছা, কারো কি খুব তাড়াতাড়ি কোনো প্রপার্টি, শেয়ার বা অন্য কোনো বড় অ্যাসেট বিক্রি করার প্ল্যান আছে? যদি থাকে তাহলে কিন্তু আজকের এই আলোচনাটা মিস করা যাবে না, কারণ এর প্রত্যেকটা নিয়ম সরাসরি আমাদের ফিন্যান্সিয়াল প্ল্যানিংয়ের সাথে জুড়ে আছে। আর ঠিক এখানে ইনকাম ট্যাক্স আইনের নিয়মগুলো চলে আসে। এই নিয়মগুলোই ঠিক করে দেয় যে লাভের হিসাবটা ঠিক কিভাবে হবে। তো চলুন একদম স্টেপ বাই স্টেপ পুরো ব্যাপারটা বুঝে নেওয়া যাক। আমরা পুরো বিষয়টাকে 5টা সহজ ভাগে দেখে নেব। প্রথমে বুঝব ক্যাপিটাল গেইনস জিনিসটা কি, তারপর এর ক্যালকুলেশনের ফর্মুলাটা দেখব, ইনফ্লেশনের ব্যাপারটা বুঝব, কিছু স্পেশাল নিয়ম জানব, আর শেষে ইনভেস্টরদের জন্য কি কি মাথায় রাখা দরকার সেটাও আলোচনা করব। তো চলুন শুরু করা যাক একদম বেসিক কনসেপ্টটা দিয়ে। এই যে আমরা বলছি ক্যাপিটাল গেইন, এটা আসলে কি? একদম সহজ করে বললে, ধরুন একটা অ্যাসেট, সেটা জমি হতে পারে বা শেয়ার, যত দিয়ে কেনা হয়েছিল তার থেকে বেশি দামে বিক্রি করা হলো। এই যে অতিরিক্ত টাকাটা পাওয়া গেল, মানে যে লাভটা হলো, সেটাই হলো ক্যাপিটাল গেইন। আর আইন অনুযায়ী এই লাভের ওপর কিন্তু ট্যাক্স দিতে হয়। কতটা লাভ তার ওপর নির্ভর করে ট্যাক্সের পরিমাণ। আচ্ছা, তাহলে এই লাভটা হিসেব করা হয় কিভাবে? চলুন এর ক্যালকুলেশনের ফর্মুলাটা এবার একটু ভেঙে দেখা যাক। হিসেবটা শুরু হয় মোট সেল প্রাইস বা বিক্রয় মূল্য দিয়ে, মানে অ্যাসেটটা বিক্রি করে মোট কত টাকা হাতে এলো। এরপর এই বিক্রির জন্য যে সরাসরি খরচগুলো হয়েছে, যেমন ধরুন ব্রোকারেজ বা লিগ্যাল ফি, সেগুলো মোট টাকা থেকে বাদ দিতে হবে। এরপর বাদ যাবে আরও দুটো জিনিস। এক, অ্যাসেটটা কেনার আসল দাম, অর্থাৎ কস্ট অফ অ্যাকিউজিশন। আর দুই, যদি এর পেছনে কোনো মান উন্নয়নের জন্য খরচ করা হয়ে থাকে, সেটাও বাদ যাবে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু সাধারণ মেরামতির খরচ নয়, এটা হলো ইমপ্রুভমেন্ট কস্ট, মানে যা অ্যাসেটটার ভ্যালু বাড়িয়েছে। এবার একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে কথা বলা যাক, বিশেষ করে লং টার্ম অ্যাসেটের ক্ষেত্রে। আয়কর আইন এখানে একটা দারুণ সুবিধা দেয়, যাকে বলা যেতে পারে একটা ইনফ্লেশন শিল্ড। মানেটা কি? মানে হলো, আইন বলছে যে সময়ের সাথে সাথে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের কারণে টাকার যে দাম কমে গেছে, সেটাকে হিসেবের মধ্যে ধরতে হবে। এই অ্যাডজাস্টমেন্টটাকেই বলা হয় ইন্ডেক্সেশন। আর এর ফলে কিন্তু ট্যাক্সেবল গেইন বা করযোগ্য লাভের পরিমাণটা অনেকটাই কমে যায়। এই তুলনাটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বাঁ দিকে ইন্ডেক্সেশন ছাড়া লাভের পরিমাণটা কত বেশি, আর ডান দিকে যেই ইনফ্লেশন অ্যাডজাস্ট করা হলো, অর্থাৎ ইন্ডেক্সেশন ব্যবহার করা হলো, করযোগ্য লাভটা কতটা কমে গেল। এজন্যই কিন্তু এই নিয়মটা লং টার্ম ইনভেস্টরদের জন্য একটা বিরাট বড় সুবিধা। এখন প্রশ্ন হলো, এই ইন্ডেক্সড কস্টটা বের করা হয় কিভাবে? এর জন্য সরকার প্রত্যেক বছর একটা কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স বা সিআইআই ঘোষণা করে। তো অ্যাসেটটা কেনার আসল দামকে একটা ফ্যাক্টর দিয়ে গুণ করা হয়, যেটা ঠিক হয় কেনার বছরের সিআইআই আর বেচার বছরের সিআইআই এর ওপর ভিত্তি করে। সোজা কথায় কেনার দামটাকে আজকের দিনের টাকার মূল্যে কনভার্ট করা হয়। বেশ, মূল ফর্মুলাটা তো আমরা বুঝলাম, কিন্তু এখানে কিছু ফাইন প্রিন্ট আছে, মানে কিছু বিশেষ নিয়ম আর ব্যতিক্রম, কারণ সব খরচ কিন্তু মোট লাভ থেকে বাদ দেয়া যায় না। আমরা যে খরচের তালিকাটা দেখলাম, তার বাইরেও কিছু খরচ থাকে, কিন্তু আইন বলে দিয়েছে যে নির্দিষ্ট কিছু খরচ এই হিসেব থেকে বাদ দেওয়া যাবে না। চলুন দেখে নেওয়া যাক সেই লিস্টটা। এখানে দুটো খুব জরুরি বিষয় আছে। প্রথমত, শেয়ার কেনাবেচার সময় যে সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স বা এসটিটি দিতে হয়, সেটা কিন্তু ক্যাপিটাল গেইনের হিসেব থেকে বাদ দেওয়া যায় না। আর দ্বিতীয়ত, কোনো খরচ ডাবল ক্লেম করা যাবে না। মানে ধরুন, কোনো লোনের ইন্টারেস্ট যদি আপনি অলরেডি হাউস প্রপার্টির ইনকামের থেকে ছাড় হিসাবে দেখিয়ে থাকেন, তাহলে সেই একই ইন্টারেস্ট কিন্তু এখানে আবার বাদ দিতে পারবেন না। এবার একটা বিশেষ গ্রুপের কথা বলা যাক, অনাবাসী ভারতীয় বা এনআরআইরা। ভারতে বিদেশি বিনিয়োগকে উৎসাহ দেওয়ার জন্য আইন তাদের একটা স্পেশাল প্রোটেকশন দিয়েছে, যাতে কারেন্সি বা মুদ্রার দামের ওঠানামার কারণে তাদের ওপর অতিরিক্ত করের বোঝা না চাপে।
তাদের ক্ষেত্রে নিয়মটা একটু অন্যরকম। যখন তারা শেয়ার বা ডিবেঞ্চার বিক্রি করেন, তখন পুরো ক্যালকুলেশনটাই করা হয় সেই ফরেন কারেন্সিতে, যেটা দিয়ে তারা আসলে ইনভেস্ট করেছিলেন। মানে সেল প্রাইস, কেনা দাম সবকিছুকেই সেই কারেন্সিতে কনভার্ট করা হয়। তারপর লাভটা হিসেব করে ফাইনাল অ্যামাউন্টটাকে আবার ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করা হয়। এর ফলে কি হয়, রুপির দাম বাড়া বা কমার কোনো প্রভাব তাদের লাভের ওপর পড়ে না। দারুণ ব্যাপার, তাই না? আরও দুটো স্পেশাল কেস আছে। এনআরআইদের জন্য রুপি বন্ড ভাঙানোর সময় যদি রুপি দাম বাড়ার কারণে কোনো লাভ হয়, সেটা ট্যাক্সের আওতায় আসে না। আর বিজনেস ট্রাস্টের ক্ষেত্রে ইউনিট হোল্ডাররা যদি ট্যাক্স ফ্রি কোনো পেমেন্ট পান, তাহলে সেই টাকাটা তাদের ইউনিটের আসল কেনার দাম থেকে কমে যায়। এর ফলে ভবিষ্যতে যখন ইউনিটটা বিক্রি হবে, তখন ক্যাপিটাল গেইনটা বেড়ে যাবে। তো এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম, চলুন সেটার মূল কথাগুলো এক ঝলকে দেখে নিই। মানে ফাইনাল টেকঅ্যাওয়ে কি? দেখুন, পুরো সিস্টেমটা কিন্তু বেশ ব্যালেন্সড। একদিকে যেমন ক্যাপিটাল গেইন মানে সেল প্রাইস থেকে খরচ বাদ দেওয়া, তেমনি লং টার্ম ইনভেস্টমেন্টকে উৎসাহ দেওয়ার জন্য ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট বা ইন্ডেক্সেশনের সুবিধা আছে, যা ট্যাক্স কমায়। আবার এসটিটির মতো কিছু খরচ বাদ দেওয়া যায় না। আর এনআরআইদের জন্য ফেয়ার ট্যাক্সেশন নিশ্চিত করতে কারেন্সি নিউট্রাল ক্যালকুলেশনের নিয়মও আছে। সব মিলিয়ে একটা খুব গোছানো পদ্ধতি। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, এই যে নিয়মগুলো, এগুলো আসলে বিনিয়োগের লাভের ওপর একটা ন্যায্য আর স্বচ্ছ কর ব্যবস্থা নিশ্চিত করার জন্যই তৈরি করা হয়েছে, যাতে পুরো প্রক্রিয়াটা অর্থনৈতিক বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলে। এই সব কিছু জানার পর এখন একটাই প্রশ্ন নিজেদের করা উচিত: আমাদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিও কি এমনভাবে সাজানো আছে যাতে এই নিয়মগুলো মেনে আমরা আইনসম্মতভাবে সবচেয়ে বেশি ট্যাক্স বাঁচাতে পারি? ব্যাপারটা কিন্তু ভেবে দেখার মতো।